আসসালামু আলাইকুম। ভাইরে ভাই, আকাশের যত রং, রাজনীতিতে ততই ঢং। ভিপি নুরুল হক নূর, যাকে এক নামে সবাই চিনত। বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল আছে, প্রায় 54টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। সব দলের নেতাকে বা সব দলের সভাপতিকে কি আপনি চেনেন? না, হাতে গোনা কয়েকটা নেতাকে আপনি হয়তো বা চেনেন। তার মধ্যে কিন্তু ভিপি নূর অবশ্যই অন্যতম একজন। 18 সালের কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত ভিপি নুরুল হক নূরের যে এই দেশের জন্য অবদান, সেটা কিন্তু ভোলার মতো নয়। বিশেষ করে তার যে শরীরটা আছে না, এটা কিন্তু প্রচুর পরিমাণে মার টানতে পারে, এবং তার যে মুখটা আছে, এই মুখটা কিন্তু প্রচুর পরিমাণে বকতে পারে, এমনভাবে বকতে পারে যে তার কথাগুলোকে যুক্তি খণ্ডন দিয়ে উপস্থাপন করা যায় না। 90% পতন হয়ে যায়, 10% ধাক্কা দরকার, এই ধাক্কাটা চালাই দিতে হবে। তো সেই ব্যক্তি হঠাৎ কেন এমন করে নিশ্চুপ হয়ে গেলেন? বিশেষ করে 5ই আগস্টের পর থেকে তার কর্মকাণ্ড কিন্তু আর সে সময়ের কর্মকাণ্ডের মতো দেখা যাচ্ছে না। আপনারা যদি দেখেন খেয়াল করে, 5ই আগস্টের পর থেকে তার মিডিয়া কাভারেজ কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে, এবং তার জনপ্রিয়তাও ধীরে ধীরে কমতে শুরু করছে। এই কথা বললেও কিন্তু ভুল হবে, কারণ তার জনপ্রিয়তা বলতে গেলে নাই বললেই চলে। তার যে নিজের একটা দল আছে, সে দলটাকে তো সারা বাংলাদেশের সকল মানুষই চেনে। তো সেই হিসেবে মানুষের প্রত্যাশা ছিল যে ভিপি নুরুল হক নূর সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করবে, রাজনৈতিকভাবে সারা দেশের মানুষের পক্ষ নিয়ে কথা বলবে। কিন্তু বর্তমান সময়ে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, দেশে কিন্তু অনেক নেতাকর্মী নিয়েই আলোচনা হচ্ছে। বিশেষ করে আপনারা যদি দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বা হাসনাত আবদুল্লাহ, এরা কিন্তু অনলাইন মাতিয়ে রেখেছে, কিন্তু ভিপি নুরুল হক নূরকে আর সেভাবে দেখা যাচ্ছে না। এর পিছনে কিন্তু প্রধান কয়েকটা কারণ আছে। বিশেষ করে প্রধান যে কারণটি, সেটি হচ্ছে কি তার লেজার ভিত্তিক রাজনীতি। কারণ বিগত সময় থেকে তিনিও কিন্তু বলে আসতেছিলেন, বিশেষ করে আওয়ামী লীগের আমলে তিনি বলে আসতেছিলেন যে লেজার ভিত্তিক রাজনীতি এই দেশে আসলে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। অথচ তিনি নিজেই লেজার ভিত্তিক রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এনসিপির সাথে কিন্তু গণ অধিকার পরিষদের একটা কিন্তু জোট হওয়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছিল ভোটের আগে, কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে গেছে। আর বিশেষ করে ভিপি নুরুল হক নূর বলছিল যে এনসিপি একটি আসনও পাবে না, অথচ দেখেন এনসিপি অলরেডি 5টি আসন নিয়ে বসে আছে। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তিনি একা মাত্র একটি আসন নিয়েই সন্তুষ্ট, তাও আবার কি বিএনপির সাথে জোটে গিয়ে, নিজস্ব সক্ষমতা আর দক্ষতা দিয়ে নয়। এখন সবচেয়ে বড় যে কথাটা, তিনি যে জোটে গেছে বিএনপির সাথে, এই জোটে যাওয়ার কারণে কিন্তু তার মুখটা বন্ধ হয়ে গেছে। দেখবেন খেয়াল করে, তাকে আর টকশোতে পাওয়া যায় না, তাকে আর অনলাইনে পাওয়া যায় না, তাকে আর নিউজ ফিডে পাওয়া যায় না, কোথাও তাকে পাওয়া যায় না। মানে মনে হয় যে আগে দেশটা অচল অবস্থা ছিল, তার দরকার ছিল, এখন আর দেশের কোনো অচল অবস্থা বা দেশে কোনো ইস্যু নেই যে ইস্যু নিয়ে তিনি কথা বলবেন। এরকম একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে গেছে। আর তার যে সহসভাপতি রাশেদ খান, আপনারা চেনেন তো তাকে, তাই না? তার ব্যাপারটা একটু দেখেন, কত বড় গদ্দ হলে একটা দলের সহসভাপতির পদ থেকে পদত্যাগ করে আর একটা দলের প্রতীক নেওয়ার জন্য সেই দলে যোগদান করে নির্বাচন করে হেরে গিয়ে আবার সেই সময়ই বলে দেয় যে এইটা শুধুমাত্র একটা নির্বাচনী সমঝোতা, এই সমঝোতাটা হয়েছেই মূলত ভোটে জয়লাভের জন্য, অর্থাৎ ভোটের পর সে আবার নাকি গণ অধিকার পরিষদেই ফিরবে। তাহলে এই যে গণ অধিকার পরিষদে ফিরবেন আপনি, আর এই গণ অধিকার পরিষদ ত্যাগ করে আপনি অন্য একটা দলের সাথে যুক্ত হয়ে গেলেন, এটা আপনার কি রকম দ্বিচারিতা? অবশ্যই তাদের প্রতি কিন্তু মানুষের একটা ভরসা বা বিশ্বাস কিন্তু অনেকটাই হারিয়ে গিয়েছে। বিশেষ করে আপনারা দেখবেন গণ অধিকার পরিষদের প্রতি মানুষের কিন্তু আর সেই জৌলস বা সেই যে খ্যাতি, সেই খ্যাতি কিন্তু আর নাই। আর পাশাপাশি নুরুল হক নূরের সেই খ্যাতি না থাকার পিছনেও বেশ কিছু কারণ আছে। কারণ তার ব্যক্তিগত যে কর্মকাণ্ড আছে, সে কর্মকাণ্ডগুলোতে তিনি কিন্তু বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ হয়েছেন। আপনারা যদি খেয়াল করেন তাহলে অবশ্যই আপনাদের মনে থাকার কথা যে বিগত সময়ে নুরুল হক নূরকে মেহেদী সাপাদির সাথে বৈঠকে বসার ব্যাপারে কিন্তু একটা ছবি খুব করে ভাইরাল হয়েছিল, এবং পরবর্তীতে অনেকে মতামত দিল যে এটি এআই দিয়ে তৈরি। কিন্তু এই 5ই আগস্টের পর তিনি বললেন যে অবশ্যই মেহেদী সাপাদির সাথে তিনি বৈঠকে বসেছিলেন। তাহলে তিনি কেন বসেছিলেন, এই প্রশ্ন তাকে কেন করা হয় না? তিনি কোন ইস্যু নিয়ে বসেছিলেন মেহেদী সাপাদির সাথে? মেহেদী সাপাদি অবশ্যই আপনারা চিনতেছেন,
ওই ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থার প্রধান এরকম একজন কর্মকর্তা মেহেদী সাফাদি, তার সাথে বৈঠকে বসা তো চাটকিখানি ব্যাপার না। আর তার সাথে বৈঠকে বসার পিছনে তো অবশ্যই অনেক রহস্য থাকতেই পারে, সেটা তো প্রশ্ন রাখাই যায়। আর সবচেয়ে বড় কথা, ভিপি নূরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ এসেছিল বিকাশ নূর হিসেবে। তার কিন্তু নাম এটা অনেকটা ছড়িয়েই পড়েছে যে বিকাশ নূর। তো এই নামটা ছড়ালো আসলে কে? কারণ 5ই আগস্টের পর থেকে বিএনপির সাথে সমঝোতায় যাওয়ার আগ পর্যন্ত তাদের প্রতি কিন্তু জামাতে ইসলাম বা অন্যান্য সকল সংগঠন সহানুভূতিশীল ছিল। কিন্তু 5ই আগস্টের পর যখন পট পরিবর্তন ঘটলো, ধীরে 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 বিভিন্ন কর্মকাণ্ড বেরিয়ে আসলো, বিভিন্ন অনৈতিক কার্যক্রম বেরিয়ে আসলো, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর বিভিন্ন অভিযোগ চলে আসলো। আর সে সময় ভিপি নূরকে বিকাশ নূর হিসেবে আখ্যায়িত করা হলো। আর এই আখ্যায়িতটা করলেন কে? অবশ্যই এই আখ্যায়িতটা করলেন বিএনপির কিছু নেতাকর্মী আছে, বিশেষ করে যারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, তারাই কিন্তু এই আখ্যাটা দিয়েছেন। কারণ সে সময় বিএনপির বিরুদ্ধেই তার অনেকটা অবস্থান ছিল। আর যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল তাদেরও কিছু লোক দেশে আছে, তারাও বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা ছড়িয়ে থাকে, তারাও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য ছড়িয়ে থাকে। এই কারণেই তাকে আসলে বিকাশ নূর আখ্যায়িত করা হলো। শুধু তাই নয়, তার বিরুদ্ধে চাঁদাবাজি বা এরকম অনেক কয়টাই অভিযোগ আছে। এখন ব্যাপার হচ্ছে, তিনি যে বিএনপিতে যোগদান করলেন, বিএনপিতে যোগদান করে তার মুখটা কি বন্ধ করলেন না? অনেকটাই বন্ধ হয়ে গেছে না? দেখবেন যে আরও সময়ের সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আপনারা যদি খেয়াল করে দেখেন, এখন কিন্তু দেশের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে। বিএনপি কিন্তু ক্ষমতায় আসার আগেই বুঝতে পেরেছে যে এই দেশে আর আগের রাজনীতি চলবে না, নতুন ধারার রাজনীতি করতে হবে। আর তারা সেই নতুন ধারার রাজনীতির লক্ষ্যেই ছুটতেছে। এবং সেই লক্ষ্যে কতদিন ছুটবে? কারণ নেতাকর্মী এমন অনেক আছে যারা শুধুমাত্র আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল তাদের যে ব্যাংক ব্যালেন্স আছে, সেই ব্যাংক ব্যালেন্সের লোভেই তারা রাজনীতিতে নেমেছিল যে কোনো না কোনো একটা সময় বিএনপি ক্ষমতায় আসবে এবং তারা ব্যাংক ব্যালেন্স তৈরি করবে। তো সেই মানুষগুলোকে কতদিন আপনি চাঁদাবাজি থেকে আটকে রাখতে পারবেন? কতদিন আপনি ভূমিদস্যু বা ভূমি দখল থেকে আটকাতে পারবেন? কতদিন আপনি বালু বিক্রি থেকে আটকাতে পারবেন? কতদিন আপনি পাথর বিক্রি থেকে আটকাতে পারবেন? এটা কিন্তু প্রশ্ন রাখাই যায়। কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট বলে যে একটা দল যখন ক্ষমতায় থাকে, সেই দলের যারা নেতাকর্মী থাকে তারা বিশেষ সুযোগ সুবিধা ভোগ করে থাকে। এখন তো তারেক রহমান মাঝে মধ্যেই বলতেছে যে আসলে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এই যে জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে, এই জিরো টলারেন্স নীতিটা তার দলীয় যারা নেতাকর্মী আছে তারা কতটা মানবেন, এই প্রশ্ন কিন্তু রাখাই যায়। কারণ আপনারা দেখবেন যে একটা সংগঠন, এত বড় একটা সংগঠন, অথচ এই সংগঠনের নেতা হওয়ার জন্য, পদ পদবি পাওয়ার জন্য শুধুমাত্র তার নেতার লেজের ভিত্তিটাই প্রয়োজন। এখানে কোনো জ্ঞান গরিমা বা কোনো শিক্ষা দীক্ষার প্রয়োজন হয় না, একাডেমিক কোনো সিস্টেম নাই। মানে একটা যে রাজনৈতিক দল, তাদের যে একটা নিজস্ব জ্ঞান বৃদ্ধি বা তাদের যে একটা নিজস্ব স্ট্রাকচার থাকবে, সেই স্ট্রাকচারটা কিন্তু সেভাবে প্রতিফলিত দেশের মাটিতে বা আমাদের দেশে হচ্ছে না। যার কারণে বিএনপির প্রতি কিন্তু অনেকেরই আস্থা যথেষ্ট হারিয়ে গিয়েছে। আর এই আস্থা হারানোর কারণেই আপনারা যদি দেখেন জামাতের উত্থান ঘটেছে। আর জামাত সেই জায়গাটাই ধরছে, কারণ জামাত কিন্তু অনেকটাই নিয়ম শৃঙ্খলা মানা দল। শুধু জামাত না, জামাতের যে অঙ্গ সংগঠন বা যাই হোক ছাত্র শিবির যারা আছে, তারাও কিন্তু অনেকটাই নিয়ম শৃঙ্খলা মেনেই চলাচল করে। অর্থাৎ রাস্তাঘাট থেকে শুরু করে চারদিকে যেভাবে চলাচল করে, তাদের চলাচলের মধ্যে, তাদের ভঙ্গির মধ্যে কিন্তু একটা বিনয়ী ভাব লক্ষ্য করা যায়। আমি মনে করি বা আমি এটা বিশ্বাসও করি যে বিএনপি আরও কিছু ভোট পাইতো, বিএনপির অনেক সমর্থন রয়েছে, বিএনপি আরও কিছু ভোট পাইতো। কিন্তু ভোট না পাওয়ার পিছনের কারণ হচ্ছে স্থানীয় যারা নেতাকর্মী আছে তাদের যে প্রচারণার মাধ্যম ছিল, তাদের যে প্রচারণার ঢং বা ধরন ছিল, সেই ধরন আসলে অন্যদের পছন্দ হয়নি। কারণ তাদের তর্ক বা বিতর্কগুলো একদমই উগ্র টাইপের ছিল। আর এই কারণে অনেক ভোটই কিন্তু বিএনপির নেতাকর্মীরাই নষ্ট করেছে। আমার মনে হয় এই কথার সাথে আপনারাও একমত হবেন। তবে ভিপি নুরুল হক নূর, যিনি একটা দল গঠন করলেন, সে দলটাকে সারা বাংলাদেশের কাছে পরিচিত করলেন, নিজেকে সারা বাংলাদেশের কাছে পরিচিত করলেন, করে সেই দলটা কিন্তু এখন চুপসে গেছে।
তিনি নিজেও চুপসে গেছে। আপনারা জানেন যে 90 দশকের পরবর্তী সময়ে জাসদ এবং ওয়ার্কার্স পার্টি এরা কিন্তু অনেক জনপ্রিয় ছিল, তাদের জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে। সে সময় তারা কিন্তু আওয়ামী লীগের সাথে যুক্ত হওয়ার ফলে বা আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হওয়ার ফলে তাদের সংগঠন ধীরে 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 ধ্বংসর পথে চলে যায় এবং শেষমেশ তাদেরকে কি করতে হয়, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পাশাপাশি তাদের নিজেদেরকেও দেশ ত্যাগ করতে হয়, অর্থাৎ দেশ থেকে পলায়িত হতে হয়। এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখা উচিত ছিল ভিপি নুরুল হক নূরকে, কারণ আমরা জানি যে তার যে সেন্স বা তার যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনাটা এমন যে তাকে আসলে টাকা দিয়ে কেনা যাবে না। তার রাজনৈতিক ক্যারিয়ারটাই এমন ছিল বা এমনভাবেই তার রাজনৈতিক ক্যারিয়ার বহিঃপ্রকাশ ঘটেছিল। তার মুখে কোনোভাবেই বন্ধ করা যাবে না, কোনো ভয়ভীতি দেখিয়ে তাকে থামানো যাবে না। কিন্তু দেখেন, কোনো ভয়ভীতির প্রয়োজন পড়লো না, শুধুমাত্র একটা সমঝোতা, আর এই সমঝোতার মাধ্যমেই তিনি এখন পুরোপুরি চুপসে গিয়েছে। আর এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে ভিপি নূর এবং তার দল ধীরে 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 তলানির দিকে যেতে থাকবে। সাধারণ জনগণের মনে যদিও তাদের প্রতি একটি সহানুভূতি ছিল, কারণ 5ই আগস্টের আগে, বিশেষ করে 18 সালের কোটা আন্দোলনের পর থেকে 5ই আগস্ট এর মাঝামাঝি সময়ে যত পরিমাণ তাকে নিয়ে ট্রোল হয়েছে, যত পরিমাণ তাকে নিয়ে মিডিয়া কাভারেজ হয়েছে, যত পরিমাণ তার কথাবার্তা মানুষের মধ্যে পৌঁছে গেছে, সেটা কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না। সেটি যদি না থাকে, তার শরীরে যদি মার খাওয়ার সেই যোগ্যতা হারিয়ে ফেলে, তার কথা বলার যদি সেই ঢং বা সেই ধরন যদি চেঞ্জ হয়ে থাকে, তাহলে তো তাকে আর সাধারণ মানুষ পছন্দ করবে না। কারণ তিনি নেতাই হয়েছেন আসলে তার শরীরের ওপর দিয়ে এবং তার মুখের ওপর দিয়ে। আপনাদের কি মনে হয়, রাজনৈতিকভাবে ভিপি নুরুল হক নূর কি দেউলিয়ার পথে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।